ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মক টেস্ট 9 নিয়ে এসেছি। দেখো, তোমাদের আমি বারবার বলছি যে এই যে মক টেস্ট গুলো নিচ্ছি, এই যে এক্সাম গুলো আছে, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু জিকে, জিএস মানে সায়েন্সও পাবে, তার মধ্যে জিকে পাবে, হিস্ট্রি পাবে, পলিটি পাবে, সব সব সাবজেক্টকে মিক্স করে কিন্তু আমি তোমাদের এই মক আকারে কিন্তু নিচ্ছি। আজকে যেটা মক হবে মক টেস্ট 9। এর আগে কিন্তু 8টা মক টেস্ট হয়ে গেছে। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু 8টা মক টেস্ট অবশ্যই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, তোমাদের প্রথমে বলে দিই, তোমরা আগে নিজেরা কোশ্চেন গুলো নিজেরা দরকার পড়লে পজ করবে, পজ করে নিজেরা উত্তর করো। উত্তর করে আউট অফ 20টা কোশ্চেন আছে, 20টার মধ্যে কত স্কোর আসছে তোমরা করবে, এবং যে এক্সট্রা পয়েন্ট গুলো আমি এখানে লিখবো অবশ্যই কিন্তু নোট ডাউন করে দিবে। যদি আননোন পয়েন্ট থাকে তাহলে একটা ডায়েরি মেনটেন করো, সেই ডায়েরির মধ্যে কিন্তু আননোন পয়েন্ট গুলো কিন্তু লিখে রাখো, কারণ ওইগুলোই তোমার কিন্তু দেখবে এক্সামে আসবে এবং ওগুলোই তোমাকে পরবর্তীতে অনেক এক্সামে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, চলো শুরু করছি। তাহলে প্রথম প্রশ্ন বলছে, কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? তাহলে কোন ইনসিডেন্টটা এই যে অসহযোগ আন্দোলনকে স্থগিত করতে বা অসহযোগ আন্দোলনটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল কে? না মহাত্মা গান্ধী। কোন ঘটনা 1922 সালের? তো মনে রাখবে 1922 সালের যে চৌরাচৌরি ইনসিডেন্ট হয়, এই ইনসিডেন্টের জন্যই কিন্তু অসহযোগ আন্দোলনটা স্থগিত করতে বাধ্য হয়েছিল মহাত্মা গান্ধী। কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ইউপির গোরখপুর বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে এই যে চৌরাচৌরি মানে সেখানে একটা থানার মধ্যে পুলিশকে ঢুকিয়ে কি করা হয়েছিল না, তাদেরকে একদম ঘর বন্ধ করে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সে থানাতে, এবং সেখানে প্রচুর পুলিশ কর্মী কিন্তু মারা গিয়েছিল। তাহলে এই ইনসিডেন্ট বা এই ঘটনার জন্যই এই ঘটনাটাকেই বলা হবে কি চৌরাচৌরি গণহত্যা। তো এই হত্যার পরে যেহেতু আমরা জানি যে মহাত্মা গান্ধী কি ছিল না, অহিংসার পূজারী ছিল, সে কিন্তু হিংসা চায়নি। কিন্তু যখন একটা প্রতিবাদ যখন হিংসায় পরিণত হয়ে গেছে, তখন কিন্তু তিনি নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন তিনি কিন্তু তুলে নিতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? নেক্সট কোশ্চেন বলছে, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো, এই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন, ডব্লিউবিসিএস এর আসা কোশ্চেন। তো এটা সঠিক উত্তর হবে কি না ব্রিটিশ সংবিধান। এবং তোমাদের আমি বারবারই বলি যে আমাদের যে ভারতীয় সংবিধান, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে, এই যে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এত বড় সংবিধান কিন্তু কোনো দেশের নেই। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি কোশ্চেন আছে। বলছে, গ্লিসারলের নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় ড্যাশ। তো দেখাচ্ছি তোমাদের একটু। ধরো এরকম একটা পাত্র আছে, সেই ধরো গ্লিসারল, তার মধ্যে কি আছে না এর মধ্যে গ্লিসারল আছে। সেই গ্লিসারলের মধ্যে ধরো এর মধ্যে গ্লিসারল আছে, গ্লিসারলের মধ্যে একটা কাঁচ দণ্ডকে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখা যাবে ওই কাঁচ দণ্ডটাকে আর কিন্তু দৃশ্যমান হচ্ছে না। কেন? প্রশ্ন হচ্ছে কেন। তো কারণ হচ্ছে যে এই যে গ্লিসারলের প্রতিসরাঙ্ক এবং কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান সমান হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে। কাঁচটা কি হয়ে যাবে না অদৃশ্য হয়ে যাবে। এটাও কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ডব্লিউবিসিএস এর এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেন বা নিয়োগ করেছেন, তাই তো? তাহলে দেখো, দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে লোকপাল এবং লোকায়ুক্ত। লোকপালটা মনে রাখবে এটা কেন্দ্রের, এই যে লোকপাল তোমাদের অনেকবারই লিখেছি। লোকপাল লোকপাল মনে রাখবে এটা কেন্দ্রীয় একটা সংস্থা। ঠিক আছে, কেন্দ্রীয় সংস্থা কিসের না অ্যান্টি করাপশন। ধরো কোনো কেন্দ্রীয় সরকারের কোনো একটা সংস্থা দেখা গেল প্রচুর মানে করাপশন করেছে, তখন এই করাপশনটাকে কে, এটা হচ্ছে অ্যান্টি করাপশন ইউনিট, মানে কিন্তু করাপশন যে করছে তাকে কিন্তু চেক করবে এবং দেখবে যে কে করাপশন করেছে কি ব্যাপার, মানে কেন্দ্রীয় সংস্থা হচ্ছে লোকপাল। আর বিভিন্ন রাজ্যে কি হয় না লোকায়ুক্ত নিয়োগ হয়। রাজ্যের যদি কোনো দুর্নীতি হয়
বা করাপশন হয় সেটা কিন্তু দেখাশোনা করে, সেটা কিন্তু কে, এই লোকায়ুক্ত। এই লোকায়ুক্ত প্রথম নিয়োগ হয়েছিল মনে রাখবে এই মহারাষ্ট্রে, ঠিক আছে, ফার্স্ট কিন্তু মহারাষ্ট্র লোকায়ুক্ত প্রথম নিয়োগ করেছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? দেখো ইন্টারন্যাশনাল কিছু কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো সেই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আমি করাচ্ছি। যেমন একটা প্রশ্ন দিয়েছে যে বলছে রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? মনে রাখবে এটা সঠিক উত্তর হবে কি না ইউনেস্কো। ইউনেস্কো মনে রাখবে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে কিন্তু নিযুক্ত করেছে। এবারে ইউনেস্কো থেকে যেটা পরীক্ষা আসে ভিভিআই ইম্পর্টেন্ট, ইউনেস্কো থেকে মনে রাখবে এর হেডকোয়ার্টার কিন্তু আসে। আমি তোমাদের বারবারই বলি ইউনেস্কো হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের কি না প্যারিস, ঠিক আছে, প্যারিস, প্যারিস হচ্ছে আর মনে রাখবে হেডকোয়ার্টার। প্যারিসটা কোথায় আছে না ফ্রান্সে আছে। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমাদের আগের দিনও বলেছিলাম ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ থাকলে তার হেডকোয়ার্টার কি হয়ে যায়, তার হেডকোয়ার্টার হয়ে যায় জেনেভা। জেনেভা, জেনেভাটা কোথায় অবস্থিত না সুইজারল্যান্ডে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভা হু এর হেডকোয়ার্টার। হুটা কি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে, তাহলে ধনাত্মক আধানে একটি আহিত একটা পরিবাহীকে যদি ভূসংলগ্ন করা হয়, তোমরা নিশ্চয়ই জানো, যখন আমি একটা পৃথিবী, এটা আমার পৃথিবী, পৃথিবীতে দেখবে আর্থিং করা হয়, তাই তো, আর্থিং। আর্থিং কেন 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 হয়? কারণ যদি কোনো কারণে কোনো পজিটিভ আধান মানে আধানের পরিমাণ, সরি, মানে যদি তোমার এই পরিবাহী, ধরো কোনো একটা বাড়ির পরিবাহী আছে, সেখানে দেখা গেল যে ধনাত্মক আধানের পরিমাণ প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে, পজিটিভ আধান প্রচুর বেড়ে গেছে, মানে কারেন্ট অনেক বেশি এসে গেছে, তখন কি হয় এই এর মাধ্যমে আর্থিংয়ের মাধ্যমে কি হয় না যে এক্সট্রা যে কারেন্ট গুলো আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু চলে যায় কোথায় না পৃথিবীতে চলে যায়, ঠিক আছে। এবং পৃথিবী থেকে তখন কি হয় না নেগেটিভ আধানগুলো মানে ইলেকট্রন ভূপৃষ্ঠ থেকে যে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে তখন কি হয় না ইলেকট্রনটা কোন দিকে পতিত হয়, এদিকে পতিত হয়। তো একটা জিনিস তোমরা মাথায় খেয়াল রেখে দাও, এরকম একটা পরিবাহী আছে, যেদিকে আই যাবে মানে যেদিকে কারেন্ট যাবে, ঠিক আছে, ইলেকট্রনের পরিবহন কিন্তু তার উল্টো দিকে হবে। জাস্ট এই কনসেপ্টটা মনে রেখে দাও, ঠিক আছে। যেদিকে কারেন্ট যাবে, ঠিক আছে, যেদিকে ইলেকট্রিসিটি যাবে, যেদিকে কারেন্ট যাবে, তার উল্টো দিকে কিন্তু কি হয় না ইলেকট্রনের কিন্তু প্রবাহ হয়। তাহলে একই রকম সেম কেস এখানে, ঠিক আছে, বলেইছে কি না ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহী, তাহলে ধনাত্মক আধান আছে মানে সেখানে মানে কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রন তার উল্টো দিকে ছুটবে। তাহলে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে ইলেকট্রন কি হবে না ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত ইলেকট্রন প্রবাহিত হবে, মানে চেষ্টা করবে কি না দুটার মানে আধানকে শূন্য করে দেওয়া, ঠিক আছে। তো এইটার জন্য কিন্তু পরিবাহিত হবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যখন আমি তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন কিন্তু পুরো ডিটেলস আলোচনা করব। আচ্ছা, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট এর দাবি উত্থাপিত হয়েছিল? তাহলে দেখো পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট এর দাবি করা হয়েছিল কোন তোমার কংগ্রেসের কোন অধিবেশনে? মনে রাখবে লাহোর, লাহোর সেশনের সালটা মনে রাখবে 1929 সাল, 1929, 1929 সালে লাহোর সেশন, যেখানে প্রেসিডেন্ট কে ছিল না জওহরলাল নেহরু, ঠিক আছে, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু মনে রাখবে তখন কে ছিল না আইএনসির, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসির কি ছিল না প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট। তাহলে প্রশ্ন হবে যে 1929 সালের যে লাহোর সেশন হয়েছিল, সেই লাহোর সেশনে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট দাবি করা হয়েছিল। লাহোর সেশনের প্রেসিডেন্ট কে ছিল না জওহরলাল নেহরু, তিনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আমরা কিন্তু জানি। কত সাল? 1929 সাল। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 1919 সালের আইন কি নামে পরিচিত? দেখো এখানে তোমাকে কি করতে হবে, অপশন কাটতে হবে। যেমন দেখো কি আছে, সাইমন কমিশন, আমি বলেছিলাম সাইমন অ্যাক্ট বা সাইমন কমিশন,
যদি বলা হয় সাইমন কমিশন কবে তৈরি হয়েছিল, 1927 সালে। প্রশ্ন হয় যে কবে ভারতে এসেছিল, মনে রাখবে 1928 সালে। 1928 সালে কি হয়েছিল না, ভারতে এসেছিল, ভারতে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হবে সাইমন কমিশন 1927 সালে কিন্তু তৈরি হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট কিন্তু অনেকগুলো আছে, আমি কিন্তু লিখছি না। আচ্ছা, মল্লে মিন্টো 1909 সালে, ঠিক আছে, 1909 সালে মল্লে মিন্টো অ্যাক্ট। এবং দেখো রাওলাট অ্যাক্ট, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। দেখো 1919 সালে কিন্তু দুটো আইন মনে রাখতে হবে, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে রাওলাট অ্যাক্ট এবং আর একটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও তোমাদের মনে রাখতে হবে কি না, মন্টেগু চেমসফোর্ড ফোর্ড, মন্টেগু চেমসফোর্ড, চেমসফোর্ড আইন, ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড, এটাও কিন্তু মনে রাখতে হবে, এটা সালটাও কিন্তু 1919 সাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। এবং দেখো এইটা একটা খুব ইম্পর্টেন্ট, এই যে সাইমন কমিশন, এই সাইমন কমিশনকে মনে রাখবে হোয়াইট কমিশন বলা হয়। কি বলা হয়, হোয়াইট কমিশন, হোয়াইট হোয়াইট কমিশন। কেন হোয়াইট কমিশন বলা হয়, কারণ মনে রাখবে এই কমিশনের মধ্যে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্য বলা হয় এটাকে কি হোয়াইট কমিশন। চলো, বলছে ফ্লুরিনের যোজ্যতা কত, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একদম সহজ কোশ্চেন। তো এটা তো তোমাদের কি করতে হবে, তো তোমাদেরকে একটু এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলেই কিন্তু হয়ে যাবে। যেমন দেখো ফ্লুরিন, ফ্লুরিন হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, 9। এবার তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে প্রথমে দেখো কে কক্ষ, তারপরে এল কক্ষ, তাহলে কে কক্ষে ইলেকট্রনের সংখ্যা কটা হবে, দুটো, প্রথমে দুটো থাকে, তারপরে দেখো 7টা, তারপরে কি 7টা। তাহলে নিয়ম হচ্ছে যোজ্যতা বের করার, তোমার কি করতে হবে, যদি 4-এর নিচে থাকে সেটাই কিন্তু তার যোজ্যতা হয়ে যায়। কিন্তু দেখো এখানে 7 আছে, মানে তোমাকে 8 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 8 - 7 মানে কত হবে, যোজ্যতা 1 হবে। তাহলে যোজ্যতা কত হবে, 1 হবে। এবং এটাও প্রশ্ন আসে যে ফ্লুরিন, এটাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো সবই কিন্তু হ্যালোজেন মৌল। আবার লিখে দিচ্ছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন, এগুলো সবই মনে রাখবে কি মৌল না, হ্যালোজেন মৌল, হ্যালোজেন, হ্যালোজেন মৌল। তাহলে ভিভিআই মানে খুব ইম্পর্টেন্ট, যে হ্যালোজেন মৌল কোনগুলি না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো সবই কিন্তু কি না, হ্যালোজেন মৌল। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে 2026 সালের কমনওয়েলথ ক্রীড়া বা কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে। তাহলে 2026-এর যে কমনওয়েলথ গেম, মনে রাখবে এটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া মানে অস্ট্রেলিয়া, তাদের কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু ইস্যু হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু তারা মানে এটাকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, যে না আমরা কিন্তু হোস্ট করতে পারবো না। এরপরে কিন্তু হোস্ট হচ্ছে কোথায়, স্কটল্যান্ডের গ্লাসগোতে। তাহলে এটা কিন্তু ভিভিআই মনে রাখতে হবে, যে হওয়ার কথা ছিল কোথায় না, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। কোথায় না, ভিক্টোরিয়া। তাহলে সেটা কিন্তু হয়নি, না হয়ে কোথায় হচ্ছে না, স্কটল্যান্ডের গ্লাসগো। তাহলে এটা ইম্পর্টেন্ট হবে, যেগুলো নিউজে থাকলে সেগুলো ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম, তো তোমরা কিন্তু প্রত্যেকে এটা করে নেবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিল যে বিপ্লব দীর্ঘজীবী হোক, মানে কি, লিভ লং লিভ রিভলিউশন। তোমরা এটার উর্দুতে এটা শুনেছো যে ইনকলাব জিন্দাবাদ, তাই তো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তাই তো। তো এই যে এইটা তোমরা নিশ্চয়ই শুনেছো। তো এটা প্রথম প্রশ্ন, যে লং লিভ রিভলিউশন বা ইনকিলাব জিন্দাবাদ, এটা এই যে কথাটা প্রথম কে কয়েন করেছিল, ফার্স্ট
মনে রাখবে যদি বলা হয় ফার্স্ট কে কয়েন করেছিল, তখন উত্তর মনে রাখবে কি হবে না হযরত মোহানি। কে না হযরত মোহানি, হযরত মোহানি। ঠিক আছে, হযরত মোহানি। এবং যদি বলা হয় যে এটাকে ফেমাস কে করেছিল, না ভগৎ সিং। ভগৎ সিং কিন্তু মনে রাখবে এই যে দিল্লির যে কেন্দ্রীয় আইনসভার কক্ষে কিন্তু বলেছিল যে ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক বা তোমার লং লিভ রিভলিউশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখি। বলছে ধর্ম নিরপেক্ষতা এই ধারণাটা সঠিক ব্যাখ্যা দাও। তাহলে দেখো ধর্ম নিরপেক্ষ আমরা বলি যে আমাদের ভারতবর্ষ কি একটা ধর্ম নিরপেক্ষ কান্ট্রি, তাই তো, সেকুলার একটা কান্ট্রি। তো সেকুলার কান্ট্রির ব্যাখ্যাটা কিসের? ব্যাখ্যাটা দেখো এখানে কি লেখা আছে, বলছি রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে। ঠিকই বলছে, পরটা দেখি কি আছে। বলছে রাষ্ট্রনীতি প্রণয়ন এবং শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। সংখ্যালঘু সম্প্রদায় অনুষ্ঠিত ধর্মকে অনুষ্ঠিত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে না, কোন একটা পার্টিকুলার ধর্মকে পরিপুষ্ট করে না, তাহলে এটা আমাকে কিন্তু কেটে দিতে হবে। আচ্ছা, এখানে দেখো দুটোর মধ্যে অনেকে মনে হতে পারে স্যার এটা না, এ কিন্তু করবে না। এখানে কিন্তু সঠিক ব্যাখ্যা এটাই, ধর্ম নিরপেক্ষ মানে তুমি যখন আইন তৈরি করছো, ঠিক আছে, কোন রাষ্ট্রনীতি তৈরি করছো এবং কোন শাসন তুমি করছো, ঠিক আছে, তখন পার্টিকুলার কোন ধর্ম তোমার মাথায় বা তোমার চিন্তায় কিন্তু থাকবে না। মানে যারা সরকারে আছে তাদের মাথায় কিন্তু পার্টিকুলার কোন ধর্ম মাথায় কিন্তু রাখা যাবে না, বিশেষ করে যখন কোনো আইন করা হবে, কোনো শাসন করা হবে, এই সমস্ত সময় এটাকে বলা হবে কি না ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে সেকুলারিজম মানে কি না রাষ্ট্রনীতি প্রণয়ন এবং শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হবে না, মানে পার্টিকুলার কোনো ধর্মের কথা ভাববে না, সবার কথা ভাবা হবে, সেটাকে আমরা কি বলবো সেকুলারিজম। ঠিক আছে, তো এখানে কিন্তু এখানে এই ব্যাখ্যা এইটা কিন্তু করতে যাবে না, এখানে কিন্তু এই অপশনে কিন্তু থাকবে, দেখবে এই অপশনটা কিন্তু দেই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? দেখো এগুলো সবই কিন্তু মনে রাখবে, যেমন আলোকবর্ষ এটা কি না দৈর্ঘ্যের একক, তাই তো, মাইক্রন দৈর্ঘ্যের একক। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই ইউ মানে কি না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাও কিন্তু দৈর্ঘ্যের একক। মনে রাখবে রেডিয়ান, এটা কি না কোণ, আমরা পড়েছি না কোণের একক, রেডিয়ান, স্টেরিডিয়ান, তাই তো, কোণ, ঘন কোণ, এসবের একক মনে রাখবে, তাহলে কি রেডিয়ান। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা, এটা কিন্তু আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরম শূন্য উষ্ণতা, তাহলে পরম শূন্য উষ্ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা, এটার 0 কেলভিন। ঠিক আছে, এর মান কি না 0 কেলভিন, অথবা যখন আমরা সেন্টিগ্রেডে বলবো, অ্যাকচুয়ালি সেন্টিগ্রেডে বেশি পড়ে, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে দুটোই পরীক্ষায় আসে, কত কেলভিন না 0 কেলভিন এবং -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, এবার এই পরম শূন্য তাপমাত্রায় কি হয়, বলছে জল জমে বরফ হয়ে যায়। জল তো জমে বরফ হয়ে যায়, এটা ঠিক আছে, বোঝা গেল। তারপর এটা দেখি কি আছে না পদার্থের অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তি পরস্পরের সমান হয়। আচ্ছা ঠিক আছে, তারপর এটা দেখি, বলছে সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে, অণুগুলির গতিশক্তি কি হয়ে যায় না শূন্য হয়। এটা সঠিক উত্তর কিন্তু মনে রাখবে অপশন ডি তোমাকে কিন্তু নিতে হবে। পরম শূন্য উষ্ণতা বা চরম শূন্য উষ্ণতা কি হয় না গ্যাস, যে কোনো গ্যাসের যে অণুগুলি আছে সেই অণুগুলির গতিশক্তি কি হয়ে যায় না 0 হয়ে যায় বা শূন্য হয়ে যায়। ঠিক আছে, গতি শূন্য হয়ে যায়, এটাই কিন্তু পারফেক্ট কিন্তু উত্তর। চলো পরের প্রশ্ন আমরা কিন্তু দেখে নেই কি আছে। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? তাহলে গদর পার্টি এটা প্রতিষ্ঠা করেছিল কে? তোমরা নিশ্চয়ই জানো যে লালা হরদয়াল এবং সোহান সিং বাকনা, এই দুজনের নাম কিন্তু মনে রাখতে হবে। কি কি? লালা হরদয়াল এবং সোহান সিং বাকনা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখি। বলছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী কত? তাহলে
পশ্চিমবঙ্গের শিক্ষার হারের পার্সেন্টেজটা কত চেয়েছে? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের শিক্ষার হারের পার্সেন্টেজটা 77 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো দেখে দেখো অপশন অনুযায়ী কি করতে হবে, তোমাকে 78 নিতে হবে। 78% কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু শিক্ষার হার। আচ্ছা, প্রশ্ন হবে যে ইন্ডিয়ার বা আমাদের ভারতবর্ষের শিক্ষার হার কত? না 74%, 74%। এটা বাংলায় সব লেখা আছে 74%, 74%। ক্লিয়ার? এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে ওয়েস্ট বেঙ্গলের, দেখো শিক্ষার হার তো আমরা পড়লাম, তাহলে মেল শিক্ষার হার কত, মেল কত এবং ফিমেল শিক্ষার হার কত, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। এটা তোমাদের থাকলো, এক দুটা তোমরা কোশ্চেন কিন্তু অবশ্যই উত্তর দেবে যেগুলো আমি বলছি। আচ্ছা, একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে, তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকে না? তাহলে কোনো বস্তু একটা মসৃণ তলে, এটা অনুভূমিক তলে কি হচ্ছে না, সমদ্রুতিতে যাচ্ছে, তখন তাহলে ওই বস্তুটি চলার সময় নিচের কোনটা থাকবে না? দেখি, বেগ, ভরবেগ, গতিশক্তি, ত্বরণ। তো এটা সঠিক উত্তর কি হবে না ত্বরণ। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে এটা আগে জানতে হবে। ত্বরণ হচ্ছে কি না বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। মন দিয়ে দেখে নাও, ঠিক আছে। বেগ পরিবর্তনের হারকে কি বলে? বেগ পরিবর্তনের হারকে বলা হয় কি না ত্বরণ। তাই দেখো, বেগ যখন পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, তাহলে একটা জিনিস তোমরা মাথায় ঢুকে গেছে যে যখন সমদ্রুতিতে যাচ্ছে মানে তার বেগের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কি সমবেগে বা সমদ্রুতিতে যখন যায় তখন কিন্তু তার কোনো ত্বরণ থাকবে না, কারণ তো বেগ তো পরিবর্তনই হচ্ছে না। আর ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। এখন ধরো কোনো একটা গাড়ি যদি 20 কিমি স্পিডে যাচ্ছে, ঠিক আছে, সে বাড়ছেও না কমছেও না, তাহলে কি হবে? তার ত্বরণ থাকবে না? থাকবে না ত্বরণ। ত্বরণ কি, কোনো কারণে যাচ্ছিল 20 কিমি, সেটা হয়ে গেল 40 কিমি, তখন কিন্তু মনে রাখবে সেখানে কিন্তু ত্বরণ থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। 1912 সালে লর্ড হার্ডিনেজের উপর আক্রমণ চালিয়েছিলেন, তাহলে কে আক্রমণ চালিয়েছিল? মনে রাখবে আক্রমণ চালিয়েছিল কে না রাসবিহারী বসু। রাসবিহারী বসুর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কেন বলতো? কারণ এর একটা ছদ্মনাম আছে কি না পিএন ঠাকুর। কি না পিএন ঠাকুর। মনে রাখবে এই ছদ্মনামে তিনি কিন্তু পালিয়ে গেছিলেন। ঠিক আছে, মনে রাখবে তিনি কিন্তু ভারতবর্ষ নয়, তিনি জাপানে গিয়ে কিন্তু তিনি তার একটা বিদ্রোহ করার জন্য তিনি কিন্তু একটা সৈন্যবাহিনী তৈরি করছিলেন। তোমার নিশ্চয়ই জানো, সে হিস্ট্রি পরে পড়াবো। তো এই ছদ্মনামটা পরীক্ষা আসে যে রাসবিহারী বসুর ছদ্মনাম কি না পিএন ঠাকুর। আচ্ছা দেখো, বলছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তাহলে ভারতের আয়রন ম্যান কাকে বলা হয়? না সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কি বলা হয়? ভারতের আয়রন ম্যান। ঠিক আছে, এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? না সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন কি না ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই, এবং আজকের এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। বলছে কোন তল তাপের উত্তম শোষক? তাপকে শোষণ করতে পারে উত্তম শোষক কোনটি? তো সাদা অমসৃণ তল না। তোমরা নিশ্চয়ই পড়েছো যে একটা কোশ্চেন হয় যে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? তাহলে এইটা মনে রেখে দিবে, এটা কি হয়? সিনেমার পর্দা কি করা হয়? সাদা করা হয় এবং অমসৃণ করা হয়। সাদা কি জন্য করা হয় না সাদা যদি করা হয় কোনো কিছু, তখন যদি একটা আলো পড়ে সে কিন্তু আলোটা আবার কি হয়ে যাবে না বিক্ষিপ্ত হয়ে চলে যাবে। এবং অমসৃণ এই জন্যই করা হয় ধরো এখানে দর্শক আছে, এটা তো পর্দা, ধরো এখানে সব দর্শক বসে আছে, এগুলো এগুলো দর্শক তো চারদিকেই বসে আছে না। এখন ধরো দর্শক যেগুলো এই কোণে যে বসে আছে, এই যে ধরো দুটো কোণে যে বসে আছে, তাকেও তো দেখতে হবে। ধরো এখান থেকে আলো আসছে, এসে পড়ছে এখানে, পরে যদি এই বরাবরই বেরিয়ে যায়, তাহলে কিন্তু এখানের যে দর্শকগুলি আছে তারা কিন্তু দেখতে পাবে, বাট যে কোনায় বসে আছে সে কিন্তু দেখতে পাবে না। এই জন্য মনে রাখবে সিনেমার পর্দা কি করা হয়? সাদা এবং অমসৃণ করা হয়। চলো পরের প্রশ্ন কি বল, এখানে কিন্তু সে কোশ্চেনটা বলেনি, কোশ্চেনটা কি বলছে যে উত্তম
শোষককে। কে শোষণ করবে? না, তলটা কি হতে হবে? কালো হতে হবে, এবং তলটা কি হতে হবে? অমসৃণ হতে হবে, তবেই কিন্তু সেটা কিন্তু কি করবে না উত্তম কিন্তু শোষক হবে। ঠিক আছে? আর সাদা অমসৃণ হলে কি হবে? উত্তম বিকিরক, বিকিরণ করবে কিন্তু। চলো ঠিক আছে, তাহলে আজকে কিন্তু এখান পর্যন্ত এই 20টা কোশ্চেন। যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু একদম বেসিক থেকে এই যে চ্যাপ্টার গুলো আছে সব পড়াচ্ছি কিন্তু। এগুলো চ্যাপ্টার না পড়ালে কিন্তু তোমাদের কমপ্লিট মানে ক্লিয়ার কিন্তু নলেজ কিন্তু আসবে না। এগুলো এমসিকিউ যারা করতে চাইছো, যাদের অলরেডি পড়া হয়ে গেছে, তারা কিন্তু এমসিকিউ সিরিজ গুলো কিন্তু অবশ্যই আমার কমপ্লিট করবে। তাদের জন্যই কিন্তু এমসিকিউটা আনা। এবং আমার ব্যাচের স্টুডেন্ট যারা আমি চাই যে তারা চাকরি পাক, কোনো না কোনো একটা চাকরি পাক, এবং তোমরাও চাকরি পাও। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, এবং প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো বারবার কিন্তু দেখে একদম যে এক্সট্রা পয়েন্ট গুলো আছে তোমরা কিন্তু নোট ডাউন করে নিবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।